আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমি আপনার প্রিয় ডাক্তার কালাম ফারুক, সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের একজন ইনস্ট্রাক্টর। আমি মাইন্ড ট্রেনার, মানুষকে বাংলা ভাষায় মাইন্ড ট্রেনিং করায় থাকি। আজকে কিছু বিশেষ প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। আমার রিকোয়েস্ট থাকবে, আপনি মাইন্ড সম্পর্কে যত ধরনের ইনফরমেশন চাচ্ছেন এই ভিডিওটির মধ্যে পাবেন এবং আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। ধন্যবাদ। আমার কাছে অনেক প্রশ্ন জমেছে। যেরকম একটি প্রশ্ন বারবার করা হয় যে কেন মাইন্ডকে ট্রেন করার প্রয়োজন আছে, কেন এর প্রশিক্ষণ লাগবে। আমরা তো আমাদের মাইন্ডকে ইউজ করতেছি, তারপরও কেন মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন আছে। প্রশ্ন মাঝে মাঝে এইভাবে আসে যে স্যার, আমার তো কোনো মেন্টাল প্রবলেম নেই, তাহলে আমি মাইন্ড ট্রেনিং কেন করব। প্রশ্ন এরকমও আসে যে আমার লাইফ তো স্মুথ, তাহলে আমি মাইন্ড ট্রেনিং কেন করব। আমি যখন যেভাবে চাচ্ছি জীবনটাকে উপভোগ করতে পারছি, তাহলে আমার মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন কেন। আমি তো সুস্থ আছি, তাহলে মাইন্ড ট্রেনিং কেন করব। আজকে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে প্রশ্ন উত্তর দেব যে মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন কেন করতে হয়। চলুন, একটি মানুষ পৃথিবীতে কি কি টুলস নিয়ে এসছে। একটা হলো তার বডি, ফিজিক্যাল বডি, তাই না? এবং এই বডি অনেকগুলো অর্গান, অনেকগুলো সিস্টেমের একটা সমষ্টি, ঠিক আছে? এই বডিকে কিভাবে পরিচালনা করা হচ্ছে, বডিকে চালানোর জন্য কি এমন টুলস, কি এমন মেকানিজম দেওয়া আছে, কোন অর্গান আছে এর জন্য রেসপন্সিবল যে বডিটাকে রান করাচ্ছে। তা আপনি বলবেন ব্রেইন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক ধরেছেন যে ব্রেন পুরো বডিকে ফাংশন করাচ্ছে। যদি বলি এক্সটার্নাল, ইন্টারনাল, বোথ। এখন প্রশ্ন হলো যে ব্রেনকে ফাংশন হচ্ছে কিভাবে, ব্রেনের ফাংশনটা কিভাবে হয়। ব্রেনটা ফাংশন হয়, দেখবেন যে আমাদের যে নিউরন সেলগুলো, আমাদের লক্ষ লক্ষ নিউরন সেলের সমষ্টি কিন্তু আমাদের ব্রেন। এবং নিউরন সেলগুলো একটা আরেকটার সঙ্গে এইভাবে যুক্ত না, মাঝখানে একটা গ্যাপ আছে, এটাকে নিউরনাল সিনাপসিস বলে। এখানে কি হয়, এখান থেকে এখানে সিগন্যাল পাস হয়। নিউরন সেলের কাজই হলো যে সিগন্যাল পাস করা, এবং সিগন্যাল পাস হওয়ার জন্য এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়, একটা শক্তির প্রয়োজন হয়। যেই শক্তি এই ব্রেনকে ফাংশন করাচ্ছে, নিউরনের ফাংশন করাচ্ছে, সেই শক্তিটির নাম হচ্ছে মাইন্ড। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, আমাদের একটা বডি আছে, বডির ভেতরে একটা অর্গান আছে যার নাম ব্রেন, আর ব্রেনের সাথে রিলেটেড আরেকটা টুলস আছে, আরেকটা পাওয়ার আছে যার নাম হচ্ছে মাইন্ড। এখন আমরা কি করেছি, যখন পৃথিবীতে জন্মেছি এগুলো সব নিয়েই তো জন্মেছি। এখন প্রশ্ন হলো, আপনার পা আছে, আমারও পা আছে, এই পা দিয়ে সবাই কি একই কাজ করতে পারি? যদি বলি যে আমারও পা আছে আর ডিয়াগো ম্যারাডোনারও পা ছিল, তাহলে কি আমি তার মতো ফুটবল খেলতে পারতাম? তা তো পারতাম না। কেন পারতাম না? কারণ সে তার পাকে ট্রেন করছে ফুটবল খেলার জন্য, তাই না? আমি ট্রেন করি নাই। আমারও হাত আছে, আপনারও হাত আছে। আপনি হতে পারেন একজন ডাক্তার, তা আপনার কলমের একটা লেখা দিয়ে আপনি একটা রোগীর জীবন বাঁচায় ফেলতে পারেন। আপনি হতে পারেন একজন লয়ার, আপনার কলমের লেখা দিয়ে আপনি একজন আসামিকে বিচার দেওয়াইতে পারেন। আপনি স্বর্ণকার, আপনি হাত দিয়ে কী করতে পারেন? অর্নামেন্টস তৈরি করতে পারেন। যে ডাক্তার, তারও তো হাত আছে, তাকে দিয়ে দেন স্বর্ণকারের দোকানে, সে তো অলংকার বানাতে পারবে না।
তাহলে সে তার হাতকে ট্রেন করছে অলংকার বানানোর জন্য, আর ডাক্তার তার হাতকে ট্রেন করছে রোগীর চিকিৎসার জন্য। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মাইন্ডকে ব্যবহার করছি, সবাই করছি কম বেশি। কেউ মাত্রায় কম করছি, কেউ বেশি করছি। এখন আমরা যখন মাইন্ডকে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারবো, তখন কি হবে? তখন আপনার লাইফটা ইজি হবে। চলুন আমি কিছু উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করি। দুইজন ব্যক্তি, একজনের নাম ধরে নেন এ, আর একজনের নাম ধরে নেন বি। দুজন ব্যক্তি, তাদের শিক্ষাগত যোগ্যতা একই, তারা কাজও একই ধরনের করেন, কিন্তু দুজনের বাসা দুই জায়গায়। আর সকালবেলা দুইজনই তার কাজে বেরোলেন। বেরোনোর পর রাস্তায় পড়ল দুজনের জ্যাম। যে এ ছিলেন সে তার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারতেন, যে বি ছিলেন তিনি পারতেন না কন্ট্রোল করতে। এ কি করলো, যেখানে জ্যাম লাগলো তিনি চিন্তা করলেন যে এখন তাহলে আমার কি করা উচিত? আমি কি জ্যামে বসে থাকবো, না আমার অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমি কোনো অ্যাটেম্প্ট নেব? সে কি করলো, গাড়ি থেকে নেমে গেল। গাড়ি থেকে নেমে সে জ্যামটা ক্রস করে এসে আরেকটা গাড়িতে উঠলো, উঠে তার গন্তব্যে চলে গেল। বি কি করলো, জ্যাম পড়ে গেছে, বসে রয়েছে, সে ঘামাচ্ছে, সে বিরক্ত হচ্ছে, সে চিন্তা করতে পারতেছে না এখন কি করা উচিত। এত দূর হাঁটবো, আবার অফিসে গিয়ে কাজ। তো এই সময় সে টেন্স হয়ে গেল। কি হলো, এ সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার কারণে সে তার অফিসে পৌঁছায় গেল বিয়ের তুলনায় 1 ঘন্টা আগে। এর বক্তব্য হলো, রাস্তায় আমারও জ্যাম ছিল, কিন্তু আমি ওখানে সিদ্ধান্ত নিয়েছি যে এই জ্যাম কতক্ষণ থাকবে, এই জ্যাম কি ধরনের, তাহলে আমার কি করা উচিত। বিশেষ ডিসিশনটা নিতে পারেন নাই। এই যে সিদ্ধান্ত নিল, এখানে কে কাজ করেছে? এখানে তার মাইন্ড কাজ করেছে। সিচুয়েশন সবার জীবনেই আসবে। আমি বলবো না যে আপনি যদি মাইন্ড ট্রেনিং করেন আপনার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমি বলবো না প্রবলেম আসা বন্ধ হয়ে যাবে। আমি বলবো না আপনাকে প্রবলেম ফেস করতে হবে না। আমি বলবো না যে আপনি অসুস্থ হবেন না। কিন্তু যদি আপনার মাইন্ড ট্রেনিং থাকে, আপনি রাইট ওয়েতে থিঙ্কিং করা শিখবেন, চিন্তা করা শিখবেন। আপনি যখন রাইট ওয়েতে থিঙ্কিং করবেন, তখন আপনি সেইভাবে আচরণ করতে পারবেন এবং তার থেকে সেই রকম ফল করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে লাইফের সিচুয়েশন যদি অনেক খারাপ হয়, অনেক ক্ষতিকর হয়, যদি অনেক বেশি প্রবলেম হয়, অনেক বেশি বিপদ হয়, তখন কি করব? আমি বলি, রিসার্চ করে দেখা গেছে যে সিচুয়েশন থেকে যেটুক প্রেশার আসে মানুষের লাইফ, সেটা আসে 10% অনলি। বাকি ওই সিচুয়েশনকে এলোমেলো করে দিয়ে 90% প্রবলেম তার মাইন্ড দিয়ে ক্রিয়েট করে ফেলে মানুষ। আমাদের সিচুয়েশন আসা বন্ধ হবে না। সিচুয়েশন আসবে, প্রবলেম আসবে, সবার জীবনেই আসবে, এর থেকে কারোর পরিত্রাণ নাই। কিন্তু সেই সিচুয়েশনে আপনি কিভাবে অ্যাক্ট করবেন, কি বিহেভ করবেন, কি রিয়্যাক্ট করবেন, এটা বলে দেবে যে সামনের সিচুয়েশনটা কীরকম তৈরি হতে যাচ্ছে। একটা সিচুয়েশনের সাথে আপনি রিয়্যাক্ট করেই কিন্তু পরবর্তী সিচুয়েশনের বীজ বপন করে দিলেন। তাহলে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য এই মাইন্ডের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি যখন আপনার মাইন্ডকে ট্রেন করে ফেলবেন, তখন আপনি শিখবেন কোন সিচুয়েশনে কিভাবে থিঙ্কিং করতে হয়, কোন সিচুয়েশনে কিভাবে অ্যাক্ট করতে হয়।
কোন সিচুয়েশনে কোন জায়গায় কার সাথে কীরকম বিহেভ করতে হয়। অপরচুনিটিকে লাইফে কিভাবে ইউজ করতে হয়। আসুন বিজনেসের কথা বলি, জবের কথা বলি, সেলসের কথা বলি। যদি আপনার ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে লাইফে, তো আপনার অর্থের যোগান আসবে কোত্থেকে? মনে করেন মাইন্ডকে ফোকাস করবেন, বালিশের নিচে টাকা চলে আসবে? নো 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 নো, এরকম কিছু হবে না। বলছে যে মাইন্ড সায়েন্স বলে যখন আপনি মাইন্ডকে ফোকাস করবেন তখন আপনার সামনে সুযোগ আসবে, অপরচুনিটি আসবে। ঠিক আছে, আমি একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। বাস্কেটবল প্লেয়ার জর্ডানের নাম আপনারা শুনেছেন। তার ছোটবেলায় সে যাতে ভালো বিজনেস করতে পারে, তার বাবা তাকে 13 বছর বয়সেই তাকে একটা টি শার্ট দিয়েছিলেন আর বলেছিলেন যে এটা নিয়ে গিয়ে বেচে দাও। তো সে বাবাকে জিজ্ঞাসা করলো কত ডলারে বেচবো। তো বাবা উল্টো প্রশ্ন করলেন যে এটাকে বেচা যাবে কত ডলার? বলে $1 ম্যাক্সিমাম। বলে তাহলে তুমি এটা $2 বেচে দাও। সে $2 বেচার জন্য চলে গেল। সে রেলওয়ে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে প্রায় 5 ঘন্টা সে ট্রাই করলো এটাকে বেচার জন্য। 5 ঘন্টা পর সে $2 বেচতে পারলো। অনেক পরিশ্রম। বাবাকে নিয়ে গিয়ে $2 দিল। 2 দিন পরে বাবা সেরকম টি শার্ট আরেকটা তাকে দিলেন আর বললেন এবার এটা তুমি $20 বেচে দাও। তো সে বাবাকে প্রশ্ন করলো যেটা $2 বেচতে আমার 5 ঘন্টা সময় লাগছে, এটাকে $20 বেচবো কিভাবে? তো বাবা বললেন আমি জানি না, তুমি আইডিয়া জেনারেট করে করো। তো সে কি আইডিয়া করলো, সেটাকে সুন্দর করে আয়রন করলো, ভাঁজ করলো। সে আর রেলওয়ে প্ল্যাটফর্মে গেল না, ওটা তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সে চলে গেল শহরে। শহরে গিয়ে সে একটা স্কুলের বাইরে দাঁড়িয়ে রইল এবং সে ইতিমধ্যে কি করলো, সে আইডিয়া জেনারেট করলো যে এই টি শার্টটা যদি কোনো বাচ্চাকে আমি সেল করতে চাই তো বাচ্চা কি পছন্দ করে। তো ওর মধ্যে মিকি মাউসের একটা চমৎকার স্টিকার সে লাগাই দিল এবং সেটা হ্যাঙ্গারে নিয়ে সে দাঁড়িয়ে রইল। প্ল্যাকার্ডে লেখা রইল যে এটা মূল্য $20। স্কুল ছুটি হলো, বাচ্চারা বেরোলো। ঠিকই একটি বাচ্চা ওটাকে চয়েস করলো, তার বাবার কাছে রিকোয়েস্ট করলো, বাবা তাকে কিনে দিলেন $20। সেই $20 এনে সে বাবার হাতে দিয়ে দিল। পরের দিন বাবা আবার তাকে সেরকম একটা টি শার্ট দিয়ে বলল যে যাও এটাকে তুমি $50 বেচে দাও। সে অবাক হয়ে গেল। সে শহরে চলে গেল। সে গিয়ে চিন্তা করতে থাকলো কি করবে। সে আইডিয়া খুঁজে পাচ্ছিল না। সারাদিন কেটে গেল। সন্ধেবেলা সে একটা সুযোগ পেল। দেখলো যে একটা জটলা, অনেক ভিড়। তখন সেখানে সে ঢুকে পড়ল। সেই সময়কার একটা বেস্ট নায়িকা সেই শপিং সেন্টারে এসেছিলেন। সেই ঘিরে সব এত বিশাল জটলা। সে বাচ্চা মানুষ কোনোভাবে ঢুকে গিয়ে সেই নায়িকার কাছ থেকে অটোগ্রাফ চাইলেন এই টি শার্টের উপরে এবং অটোগ্রাফ নিয়ে এসে সে শপিং সেন্টারের বাইরে এটাকে নিলাম করে দিলেন। বিক্রি হলো $200। এনে বাবাকে দিলেন। বাবার চোখ ছলছল করতে থাকলো। বলল যে আমি বুঝে গেছি যে তুমি তোমার মাইন্ডকে ইউজ করা শিখে গেছো, তোমাকে আর জীবনে কখনো পেছনে তাকাতে হবে না। বন্ধুরা, ছোট্ট একটি গল্প, কিন্তু এখানে বোঝা আছে, বুঝবার আছে যে আপনি যখনই মাইন্ডকে প্রজেক্ট করবেন, ফোকাস করবেন, প্রপার ইউজ করবেন, ঠিক আছে, তখনই আপনার জীবনে সুযোগগুলো আসতে থাকবে। তো কি করবে? মাইন্ড আপনাকে শিখাবে প্রবলেম আসলে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়,
মাইন্ড আবার আপনাকে দেখাবে যে সুযোগ আসলে এটাকে ব্যবহার করতে হয় কিভাবে। ঠিক আছে, এখন আপনাকে আরেকটি প্রশ্ন আমাদের জীবনে আসে যে আমরা যে লিভিং করছি এটার কি কোনো পারপাস আছে? আমরা ম্যাক্সিমাম মানুষ পারপাস মনে করি যে আমার সন্তানকে মানুষ করছি এটাই পারপাস, এটা পারপাসের একটা পার্ট। আমি বিজনেস করছি এটাই পারপাস বলে এটাও একটা পার্ট। আমি এই যে উপার্জন করে সংসারটাকে মেনটেন করছি এটাই পারপাস বলে এটাও পারপাসের একটা পার্ট। তাহলে আপনার আসল পারপাসটা কোথায়? এটাকে বোঝবার জন্য মাইন্ডকে ব্যবহার করার প্রয়োজন আছে। আপনার ইনার পারপাসটা কি, আপনার আউটার পারপাসটা কি? তো এটাকে বোঝার জন্য আপনার যদি মাইন্ডের ট্রেনিং থাকে, মাইন্ডকে ব্যবহার করার প্রসিডিওর জানা থাকে, তাহলে আপনার লিভিংটা হবে পারপাসফুল লিভিং। অর্থাৎ প্রত্যেকটা কাজের পেছনের রিজন আপনি জেনে, কারণ আপনি জেনে আপনি বুঝে বুঝে করবেন। আর আমরা কি করছি, আমরা পারপাসবিহীন চলতেছি। এই সংসারে এটা লাগবে, এটা আনো, এটা করতে হবে, এটা করো, কিন্তু এর পেছনে রিজন কি, মোটিভ কি, এটা আমরা কখনো বুঝি না। গেল এই পার্ট। তো লাইফকে পারপাসফুল করার জন্য মাইন্ডের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এখন আসব যে রিলেশনশিপ। ভাই রিলেশনশিপ হবে কিভাবে? যে রিলেশনশিপের জন্য কি লাগে, বলে দুইজন মানুষ লাগে, তাই না? আমি একজন, আরেকজন লাগবে যার সাথে আমি রিলেশন করব। এখন যদি আপনাকে বলি এই দুজন দুজনকে যখন ভালোভাবে বুঝবে তখন না ভালো রিলেশনশিপ তৈরি হবে। তো বুঝবেন কিভাবে আপনি? একটা মানুষকে আপনি যখন ফিজিক্যাল লেভেলে দেখেন, তার ফিজিওলজি দেখে আপনি 10% বুঝেন। যখনই তার বডির মুভমেন্ট বুঝতে চাইবেন, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে চাইবেন, তখনই মাইন্ডের কথা আসবে। আর যখনই তার কথা দিয়ে, তার আবেদন নিবেদন দিয়ে, আচরণ ব্যবহার দিয়ে আপনি বুঝতে চাইবেন, আপনার মাইন্ডের ব্যবহার আসবে। তাহলে মাইন্ডকে ব্যবহার করা ছাড়া একটা মানুষকে সঠিকভাবে বোঝা, ম্যাক্সিমাম বোঝা পসিবল না। তাহলে কি হবে? রিলেশনশিপ কিছু দূর যাওয়ার পর অন্যরকম হয়ে যাবে। আমার কাছে অনেক এরকম রিলেশনশিপের কেস প্রতিনিয়ত আসে, যাদের তো রিলেশনশিপ ছিল 1 বছর, 2 বছর, 3 বছর, হঠাৎ করে ব্রেক হয়ে গেছে, দুজনেই ফ্রাস্ট্রেশনে চলে গেছে। কারণ কি? দুজন দুজনকে সেইভাবে বুঝতে পারেন নাই। শুধু ফিজিক্যাল আবেগের কারণে রিলেশনশিপটা হয়েছিল। যখন ওটা মিট আপ হয়ে গেছে তখন আর রিলেশনশিপ টিকছে না। তাহলে আপনি যখন মাইন্ডকে ইউজ করা শিখবেন তখন আপনি আপনার রিলেশনশিপ। আসি হেলথের বিষয়ে। হেলথে মাইন্ডের কেন প্রয়োজন আছে? দেখেন, যখনই লাইফের সিচুয়েশনগুলো আসে, প্রবলেমগুলো আসে, কোনো বিপদ আসে, কোনো ধরনের ঘটনা ঘটে জীবনে, তখন প্রথমেই আমরা কি হয়ে যাই, বলে আমরা স্ট্রেস হয়ে যাই। এই স্ট্রেস কিন্তু আপনার বডি হয় না, এই স্ট্রেস কিন্তু আপনার ব্রেন হয় না, স্ট্রেস আপনার মাইন্ড। সে স্ট্রেসফুল কন্ডিশনে যাওয়ার কারণে, কারণ স্ট্রেস পুরোটাই একটা মেন্টাল কন্ডিশন, যাওয়ার কারণে আপনার বডি, আপনার অর্গানস, আপনার সিস্টেমগুলো এলোমেলো ফাংশন করতে থাকে। এতে কি হয়? একটা সময় আপনি অসুস্থ হয়ে যান। তো যখন আপনি নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে চাইবেন, তাহলে মাইন্ডটাকে কুল রাখতে হবে। আপনি যখন অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে চাইবেন তখন আপনার মাইন্ড কন্ট্রোলের প্রয়োজন হবে। আপনি যখন ফ্রাস্ট্রেশন থেকে বেরোতে চাবেন,
আপনাকে মাইন্ডকে ব্যবহার করা শিখতে হবে, তাই না? এখন হেলথ ইস্যু হয়ে গেছে, যে আমার একটি হেলথ ইস্যু ছিল, বলবো আমার হেলথ ইস্যু ছিল যে আমার অ্যাজমা ছিল। আমি এই মাইন্ড ট্রেনিং দ্বারা, মেডিটেশন দ্বারা, হ্যাঁ, এটাকে প্র্যাকটিস করে 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 ওষুধের মাত্রা কমিয়ে এনেছি। অ্যালার্জেন যেগুলো ছিল ওগুলো থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে হয়ে নিজেকে এই মেডিটেশন আর ইয়ের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করেছি। করতে করতে একটা টাইম এসছে যখন আমি অ্যাজমা থেকে বেরিয়ে গেছি। তাহলে হেলথকে ঠিক রাখার জন্য কিন্তু মাইন্ডের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তাহলে আমি যদি বলি লাইফে ভালো প্রবলেম সলভার হওয়ার জন্য মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন আছে, আমি যদি বলি লাইফে রিলেশনশিপকে মেনটেন করার জন্য মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন আছে, আমি যদি বলি হেলথকে ঠিক রাখার জন্য মাইন্ড প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে, এটা 100% ঠিক। এখন যদি আপনাকে বলি এডুকেশনের জন্য মাইন্ডের প্রয়োজন আছে, মাইন্ডের ব্যবহার কেন প্রয়োজন? যদি খুব শৈশব থেকে বলি যে আমরা আমাদের ব্রেনকে শিক্ষক দ্বারা, বাবা মা দ্বারা এক ধরনের কন্ডিশন করা আছে। খুব সিম্পল, যে আমার খেয়াল আছে যে আদর্শ লিপি দিয়ে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, মা রান্না করতেছেন, বলছেন যে 1 লাইন 10 বার করে পড়ো। তো 1 লাইন 10 বার করে পড়ো, তারপর বলছেন যে এবার ওটাকে রেখে ওই লাইনটাকে লেখো। তো এটা হচ্ছে ওই সময় আমাকে প্রসেস করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার মাইন্ডকে কন্ডিশন করা হয়েছে যে 10 বার পড়লে এটা এখানে মেমোরাইজ হবে। আজকে যখন আমি ডাক্তারির মোটা বই পড়তেছি, ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তখন একটা লাইনকে 10 বার পড়ার কোনো স্কোপ নাই। আজকে তো ক্রিয়েটিভ এডুকেশন নিয়ে অনেক কথা হয়। ক্রিয়েটিভ এডুকেশনটা পুরোটাই মাইন্ডের ব্যাপার, কারণ সমস্ত ক্রিয়েশনের আইডিয়াগুলো জেনারেট হয় মাইন্ড দিয়ে। তো যখন আমি আমার মাইন্ডকে রিকন্ডিশন করব যে এই আমি হলাম স্টুডেন্ট যে একবার দেখবে, একবার পড়বে, এটা এখানে রেকর্ড থাকবে, যখন চাইবে এটাকে বের করবে। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আমরা আমাদের ইনটিউটিভ পাওয়ার, এটাও মাইন্ডের কাজ, ইনটিউটিভ পাওয়ারকে ইউজ করতে পারি। আমরা আমাদের ইনটিউটিভ পাওয়ারকে যদি ইউজ করতে চাই তাহলে কি হবে? তাহলে আমরা যেই বিষয়টা এখন পড়তেছি, যখন আমরা আমাদের ইনটিউশনটাকে ওখানে অ্যাপ্লাই করব, তখন ওটাকে প্রপার আন্ডারস্ট্যান্ড করতে পারবো। যখন আন্ডারস্ট্যান্ড করতে পারবো, যখন ওই কনসেপ্টটা বুঝে যাব, তখন আমার অনেকক্ষণ পড়া লাগবে না। তো মাইন্ডকে আমরা দুইভাবে ইউজ করতে পারি পড়ার ক্ষেত্রে। এক হলো যে আমরা এর আগের কন্ডিশনিংটা চেঞ্জ করে নতুন করে কন্ডিশন করতে পারি। আরেক হলো যে আমাদের ইনটিউটিভ পাওয়ারটাকে, ইনটিউশনটাকে ইউজ করতে পারি। এই ইনটিউশনকে কিন্তু আমরা আমাদের বিজনেসে ইউজ করতে পারি, যে কোনো ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তো আপনার স্টাডি করার জন্য যদি আপনার মাইন্ডকে কনসেন্ট্রেট করেন, ফোকাস করেন, তাহলে কি হবে? আপনি খুব দ্রুত ওটাকে অ্যাবজর্ব করতে পারবেন। বিষয়টা হলো যে আপনি এতক্ষণ একটি চোখ দিয়ে দেখতেছিলেন, যেই চোখের পাওয়ার হচ্ছে 10, আপনার ভেতরে, মাইন্ডের ভেতরে ইনার লেভেলে আরেকটি চোখ আছে, যেই চোখকে এই চোখের সাথে আপনি একত্র করে দিয়েছেন, যার পাওয়ার হচ্ছে 90। তাহলে আপনার এডুকেশনের লেভেল অনেক হাই হবে।
আপনি পুরো ফোকাস করার কারণে, কনসেন্ট্রেট করার কারণে আপনি খুব দ্রুত অ্যাবজর্ব করে নেবেন। এবার আসি পরীক্ষায়। আমরা স্টুডেন্টরা পরীক্ষা দিতে গিয়ে প্রথমেই স্ট্রেসফুল হয়ে যাই। স্ট্রেসফুল হওয়ার কারণে কি হয়, যে আমাদের জানা প্রশ্নের উত্তরও আমরা ঠিকমতো লিখে আসতে পারি না। তা আপনার মাইন্ড ট্রেনিং করা থাকলে তাহলে আপনি ওই কন্ডিশনে গিয়ে কীভাবে নিজেকে রিল্যাক্স রাখবেন, এই প্রক্রিয়া আপনার কাছে রপ্ত করা থাকবে, আপনি অ্যাপ্লাই করবেন। আর যখন আপনি রিল্যাক্স থাকবেন তখন মেমোরির যেখানে যেখানে যে অ্যান্সার আছে আপনি সেটাকে খুঁজে বের করে করে আপনি আপনার এফোর্ট দিতে পারবেন। অর্থাৎ আপনার মাইন্ড ট্রেনিং থাকলে আপনি আপনার ম্যাক্সিমাম এফোর্ট দিতে পারবেন। এটি হচ্ছে এটার মূল বেনিফিট। তাহলে পড়ায় কনসেন্ট্রেশন আনা, অ্যাটেনশন আনা, পড়ার পেছনে রিজনকে জানা, রিজনকে জেনে যেটা আমি হতে চাই সেখানে ফোকাস করা, সেই টার্গেটটা সেট করা, এই সব কিছুর জন্যই আপনার মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এখন আসি যে কন্ডিশনিং অফ মাইন্ড। আমরা মনে করি যে আমি সেলফ কন্ট্রোলে আছি, আমার মাইন্ড কন্ট্রোলে আছে, আমি চাইলে এটাকে ইউজ করব। ব্যাপারটা অতখানি সত্য না। আমরা ফ্যামিলি দ্বারা কন্ডিশনিং হই, এনভায়রনমেন্ট দ্বারা কন্ডিশনিং হই, আমরা নিউজ চ্যানেল দ্বারা কন্ডিশনিং হই, আমরা বন্ধুবান্ধব দ্বারা কন্ডিশনিং হই, আমরা বিলবোর্ড দ্বারা কন্ডিশনিং হই, এবং এখন পুরো দুনিয়াতে এই খেলাই চলতেছে যে আপনাকে কন্ডিশন করা হচ্ছে, আর আপনি মনে করতেছেন যে আপনি সেলফ কন্ট্রোলে চলতেছেন। একটি উদাহরণ দেই। রাশিয়ান একজন সায়েন্টিস্ট 1904 সালে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। তার এক্সপেরিমেন্টে ছিল যে ওনার কতগুলো কুকুর ছিল, সেই কুকুরগুলোকে তিনি মাংস দেখাইতেন। ক্ষুধার্ত কুকুর দূরে বাঁধা থাকতো, সামনে একটা ব্যারিকেড নেট থাকতো, আর এই পাশে মাংস রাখা থাকতো, তারা মাংস ধরতে পারবে না। তো তিনি কি করতেন, বেল বাজাইতেন আর কুকুরদেরকে ছেড়ে দিতেন। দৌড় দিয়ে তারা আসতো নেটের কাছে এবং তারা সেই মাংসটাকে দেখতো, তাদের মুখ থেকে লালা পড়তো, তখন তিনি বেলটা বাজাইতেন। এরকম কিছুদিন করার পর একদিন তিনি কুকুরদেরকে ভরপুর খাবার দিলেন। অনেকজন সায়েন্টিস্ট সেখানে, সাইকোলজি, প্যারাসাইকোলজির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। বলে যে আমার একটা এক্সপেরিমেন্ট দেখে যান। কুকুরদেরকে পেট ভরে মাংস খাওয়াইলেন এবং মাংস রেখেও দিলেন যাতে তারা প্রয়োজন হলে খেতে পারে। এবার তিনি কি করলেন, কুকুরগুলো ছিল বাঁধা, তিনি ছাড়ার সাথে সাথে বেল বাজালেন, কুকুরগুলো দৌড় দিয়ে নেটের কাছে আসলো আর মুখ দিয়ে লালা পড়তে থাকলো, যদিও কুকুরগুলো ক্ষুধার্ত ছিল না। তা আমরা যখন একই জিনিস কেউ আমাদেরকে বারবার দেখাইতে থাকে, বলতে থাকে, বুঝাইতে থাকে, যখন রিপিটেডলি হতে থাকে তখন আমাদের মাইন্ডটা কন্ডিশনিং হয়ে যায়। কিন্তু যারা সেলফ মাইন্ড কন্ট্রোল শিখেছেন তারা নিজেদেরকে এই কন্ডিশন থেকে বের করে আনেন, তারা রিকন্ডিশন করেন। তা আপনি যদি বলেন যে আমি যেরকম, আমাদের এই দেহটা কারোর গোলাম না, কারোর দাস না, সে নিজের ইচ্ছা দ্বারা চালিত। আমার যখন মন চায় ঘুম থেকে উঠবো, যতটুকু মন চায় কাজ করব, যখন মন চায় প্রেয়ার করব, যেটা মন চায় করব। ফিজিক্যালি কিন্তু আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা ফ্রিডমের মধ্যে আছি। প্রশ্ন, আপনার মাইন্ড কি ফ্রিডমের মধ্যে আছে? আবার আমরা নিজেরা মাইন্ডকে কন্ডিশনিং করে দেই যে এই সময়টা খাওয়াই লাগবে যদি এটা পয়জন হয়।
যারা অ্যাডিকশনে থাকেন তাদের এরকম হয়। তারা জানে এটা বিষ, তারপরও খাচ্ছে, কারণ মাইন্ড কন্ডিশনিং হয়ে রয়েছে, এটা খেতেই হবে। যখন আপনি মাইন্ড কন্ট্রোলিং করবেন তখন এই কন্ডিশন থেকে আপনি বের হতে পারবেন। ছোটবেলায় আমাদের মাইন্ডকে এইভাবে অনেক কন্ডিশনিং করা হয়েছে, অনেক এরকম প্রোগ্রামিং দেওয়া আছে মাইন্ডকে, যে ওইভাবে মাইন্ড সেট হয়ে গেছে। মাইন্ড একবার যেটার উপরে যেভাবে সেট হয়ে যায়, আপনি যতই চান মাইন্ড ওইভাবেই ফাংশন করতে থাকে। তা আপনি যখন ওই সেটিংটাকে, ওই ফরম্যাটটাকে চেঞ্জ করতে চাইবেন, তা আপনার প্রয়োজন হবে মাইন্ড ট্রেনিংয়ের। তো বন্ধুরা, মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন কেন, এই সম্পর্কেই আমরা বিস্তারিত বলছিলাম। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে আমরা যাব। এরপরের ভিডিওতে আপনাদেরকে বলবো যে মাইন্ড কি, ব্রেন, মাইন্ড, বডি কিভাবে কাজ করে, আমরা সেটাকে কিভাবে কাজ করাই আর কিভাবে কাজ করানো উচিত। নেক্সট ভিডিওতে এই বিষয়টি থাকবে, আমার সঙ্গেই থাকুন। আর একটি কথা বলে দিই, এই ভিডিওতে বলছি, আরও ভিডিওতে বলবো, যদি মাইন্ড ট্রেনিং করতে হয় তাহলে পৃথিবীতে একটা মেথড আছে যার নাম হচ্ছে দি সিলভা মেথড। হোজে সিলভা, তিনি স্প্যানিশ আমেরিকান একজন ভদ্রলোক। তিনি 22 বছর রিসার্চ করে সেলফ মাইন্ড কন্ট্রোলিংয়ের একটা মেথড আবিষ্কার করছেন, একটা শিক্ষা ব্যবস্থা, একটা এডুকেশন তিনি আবিষ্কার করছেন, যেটা পৃথিবীতে বর্তমানে কয়েক কোটি মানুষ করে আছেন, এবং দীর্ঘ এই 60-65 বছর ধরে এটা চলতেছে। এবং আমি এই কোর্সটি করে আমার লাইফকে ট্রান্সফর্ম করতে পেরেছি। আমার অনেকগুলো হেলথ ইস্যুস ছিল, সেটা থেকে আমি বেরোতে পেরেছি, এবং অনেককে এখান থেকে বেরোতে দেখেছি। এই মেথড আপনাকে শিখাবে সেলফ মাইন্ড কন্ট্রোল করতে হয় কিভাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে মাইন্ড নিয়ে আরও বিস্তারিত আলোচনা থাকবে, আমার সঙ্গেই থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।